জন্য সেকার নামের এক মেয়ে বেছে নেয় কালো জাদুর রাস্তা। এই কালো জাদুর মাধ্যমে সে নিজের মধ্যে এক জিনকে প্রবেশ করায়। এই ভয়ানক জিনের নাম ছিল নিয়াঙ্গি। সময়ের সাথে সাথে এই জিন এতটাই বেশি চালাক এবং ভয়ঙ্কর হয়ে ওঠে যে এর জন্য শুধুমাত্র সেকারেরই নয়, বরং সেই সাথে প্রাণ যায় অনেকেরই। ইন্দোনেশিয়ার গ্রামে বাস করা এক ছোট্ট পরিবারের গল্প এটি, যা আপনাকে ভয়ের সাথে সাথে প্রিয়জনদের প্রতি অনেক বেশি আবেগী করে তুলবে। তাই চলুন আর কোনো রকম স্পয়লার না দিয়ে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পটি শুরুই হয় একটি কালো জাদুর দৃশ্যের মাধ্যমে, যেখানে মাক আম্বার নামের একজন মহিলা একজন মেয়ের উপর কালো জাদু করছিল। তার পড়া মন্ত্রগুলো দ্বারা আমরা বুঝতে পারি সে কোনো জিনকে ডাকছে, যে কিনা এই মহিলার ভেতরে বাস করবে এবং মহিলা যা চাইবে তার ইচ্ছা সে পূরণ করবে। এই কালো জাদু পাল্টানো কোনোভাবেই সম্ভব না। যদি কেউ এটা পাল্টাতে পারে তাহলে একমাত্র আম্বার এবং তার থেকেও বেশি শক্তিশালী কেউই এটা পাল্টাতে পারবে। আর যদি এই মেয়েটি কোনোভাবে তার এবং ওই জিনের ভেতর হওয়া ডিলকে ভঙ্গ করে তাহলে তার শাস্তি তাকে ভোগ করতে হবে। মেয়েটিও এই শর্তটি মেনে নেয়। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা বেশ কিছু বছর পর এই মেয়েটির বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে মেয়েটি প্রচন্ড ব্যস্ততার মধ্য দিয়ে দিন কাটাচ্ছিল। তার দুটি ছেলে এবং একটি মেয়ে ছিল। বড় ছেলের নাম ছিল দানি, যে কিনা এখন কিছুই করে না। মেয়ের নাম রাতনা, আর এরপর সব থেকে ছোট ছেলের নাম হলো ডোডি। রাতনা এবং ডোডি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এমন সময় ডানি বাইক চালিয়ে বাড়িতে ফিরে আসে, যেখানে তার মা তাকে দেখে খুব একটা খুশি হয় না। বাড়িতে ঢুকেই দানি আগে ডোডির জন্য কিনে আনা নতুন চশমাটি তাকে পরিয়ে দেয়, যা দেখে ডোডি অনেক খুশি হয়ে যায়। তবে রত্না তো তখনও ফোনে ব্যস্ত ছিল, যা দেখে দানির একটু সন্দেহ হয়। সে তার হাত থেকে ফোন নেয় এবং জিজ্ঞাসা করে যে সে কার সাথে কথা বলছে। রত্না বলে সে তার বান্ধবীর সাথে কথা বলছে। তবে দানির মনে হচ্ছিল যে রত্না হয়তো বা কারোর সাথে সম্পর্কে আছে, যে ব্যাপারটা নিয়ে সে রত্নাকে খেপায়ও। আর এরপর রত্না এবং ডোরি বেরিয়ে যায় স্কুলের উদ্দেশ্যে। তখন সেকার এসে দানির কাছে বসে এবং তাকে প্রশ্ন করে যে সে কবে নিজেকে শুধরাবে। এভাবে প্রতি রাতে বাইরে থাকা। 2 বছর আগে সে স্কুল শেষ করেছে। এখন পর্যন্ত কলেজে সে ভর্তিই হয়নি। তাদের বাবার মৃত্যুর পর থেকে সেকার আপ্রাণভাবে চেষ্টা করছে তাদের খেয়াল রাখার। সারাদিন কাজ করে সে টাকা উপার্জন করে যাতে করে সে তার ছেলে মেয়েদেরকে জীবনে সফল বানাতে পারে। কিন্তু দানির তো কোনো রকম দায়িত্ববোধই নেই। সে যেন এই বছর থেকেই পড়াশোনা শুরু করে দেয় এবং নিজের ভাই বোনদের দায়িত্ব নেয়, যা শুনে দানি বলে যে সে পড়াশোনা করতে চায় না। তার মা কেন বুঝতে চায় না? তার জীবনের উদ্দেশ্য আলাদা। সে বাইরে থেকে বন্ধুদের সাথে আড্ডা দেয় না, বরং মোটর বাইকের ইঞ্জিন ঠিক করার চেষ্টা করে। এইসব শিখে সে একজন ভালো মেকানিক হতে চায়, যাকে নিয়ে একদিন তার মা গর্ব করতে পারবে। কিন্তু তার মা তো কোনো কথা শুনতে রাজি ছিল না। সে গত 2 বছর ধরে দানির এই সব কিছু মেনে এসেছে, এই সব কিছু মুখ বুজে সহ্য করেছে। তবে এখন থেকে সে আর দানির কোনো দায়িত্ব নিতে পারবে না। দানিকে যা করতে হবে নিজের বলে করতে হবে। তার জন্য তার মা আর কোনো কিছুই করতে পারবে না। সে যেন তার মায়ের চোখের সামনে দিয়ে দূর হয়ে যায়। একথা শুনে দানি প্রচন্ড কষ্ট পায়। সে খাওয়া বন্ধ করে তার মাকে জিজ্ঞাসা করে সে কি চায়, যা শুনে তার মা এবার নিজেকে শক্ত করে উত্তর দেয় সে চায় দানি যেন এই বাড়ি থেকে চলে যায়, যাতে করে তার ভাই বোন অন্তত পক্ষে তার মতো খারাপ না হয়ে যায়। যা শুনে দানি এবার চুপ হয়ে যায়। সে তার মা সেকারকে উদ্দেশ্য করে বলে যে সে তার মায়ের সাহায্য ছাড়াই একদিন সফল হয়ে দেখাবে, যেদিন তার মা তাকে নিয়ে গর্ব করবে। তবে আজ তার মা তাকে যা কিছু বলেছে এই কথাগুলো সে কোনোদিনও ভুলবে না। এই কথা বলে সে তখনই বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। আমরা দেখতে পাই সেকার অনেক কষ্টে তার ছেলের সামনে নিজের কান্না আটকে রেখেছিল। দানি বেরিয়ে যেতেই সেকার কান্নায় ভেঙে পড়ে। এর কয়েকদিন পরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে সেকার বাজার করছিল। বাজার নিয়ে সে চলে আসে তার হোটেলে। আসলে সেকারের নিজস্ব একটা খাবারের হোটেল ছিল, যেটা চালিয়েই সে এত বছর ধরে নিজের সন্তানদেরকে লালন পালন করছে। তবে আমরা এখানে এক অদ্ভুত জিনিস লক্ষ্য করি। এই হোটেলের এক স্থানে মাটির পাত্রে করে কিছু ভোগ রাখা ছিল। এরকম জিনিসটা আমরা ইন্দোনেশিয়ান মুভিতে এর আগেও দেখেছি। ইন্দোনেশিয়ান কালচারে এভাবেই জিন অথবা কোনো অশুভ শক্তির জন্য ভোগ রাখা হয়। সেকার এখানে কার জন্য রেখেছিল এই ব্যাপারে না হয় একটু পরেই জানতে পারবো। আপাতত আমরা রত্নার স্কুলের দৃশ্য দেখতে পাই, যেখানে ক্লাস শেষে রত্নাকে নেওয়ার জন্য একজন ছেলে এসেছিল। এই ছেলেটির নাম হলো প্রাম।
তার সাথে রত্নার সম্পর্ক রয়েছে। এখানে রত্না বাইকে করে ব্রামের সাথে ঘুরতে বেরিয়ে যায়। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা দানিকে দেখতে পাই, যে কিনা বাড়ি থেকে বের হয়ে আসার পর থেকে দায়াত নামের একজন লোকের গ্যারেজে আশ্রয় নিয়েছিল। সেখানেই সে এতদিন যাবৎ কাজ করেছে, যার পারিশ্রমিক আজ দায়াত তাকে দেয়। এতগুলো টাকা একসাথে দেখে দানি বেশ অবাক হয়ে যায়। তখন দায়াত বলে দানি তার গ্যারেজে আসার পর থেকে তাদের কাজে অনেক বেশি অগ্রগতি হয়েছে, যে কারণে এই টাকা তারই প্রাপ্য। যা শুনে দানি বেশ খুশি হয়ে যায়। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা ডোরিকে দেখতে পাই, যে কিনা নিজের ঘরে বসে পড়াশোনা করছিল। হঠাৎই সে লক্ষ্য করে তার পানির গ্লাসটিতে পানি শেষ হয়ে গিয়েছে। তাই সে এখানে তার বড় বোন রত্নাকে ডাক দেয়, যে কিনা নিজের ফোন নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে সে ডোরির ডাক পর্যন্ত শুনতে পায় না। ডোরি এখানে এসে তাকে বলে তার গ্লাসের পানি শেষ। তখন রত্না বলে সে যেন নিচে গিয়ে পানি নিয়ে আসে। ডোরি না যেতে চাইলে রত্না বলে সে কাজে ব্যস্ত আছে, তাই সে নিচে যেতে পারবে না। ফলে ডোরি বেচারা ভয় পাওয়া সত্ত্বেও একা একা পানি আনতে চলে যায়। সে যখন ভয়ে ভয়ে সিঁড়ি দিয়ে নামছিল, তখন হঠাৎই সে রান্নাঘরের ভেতরে লম্বা চুলের কাউকে প্রবেশ করতে দেখতে পায়। এমন সময় হঠাৎই এক ভয়ঙ্কর শক্তি তার কানের কাছে এসে চিৎকার করে ওঠে, যার ফলে ডোরি প্রচন্ড ভয় পেয়ে যায় এবং এক দৌড়ে চলে যায় নিজের ঘরে। সে সেখানে রত্নার কাছে গিয়ে বসে এবং বলে যে সে ভয় পাচ্ছে, সে পানি আনতে যেতে পারেনি। যা শুনে রত্না কিছুটা বিরক্ত হয়, তবুও সে চলে যায় তার ভাইয়ের জন্য পানি আনতে। তবে তার সাথে তেমন কিছুই ঘটে না। পরদিন স্কুল শেষে রত্না তার মায়ের হোটেলে আসে, যেখানে তাকে এগিয়ে দেয় তার বয়ফ্রেন্ড প্রাম। দূর থেকে তার মা সেকারও এই জিনিসটা দেখতে পায়। তাই যখন রত্না হোটেলে আসে তখন সে রত্নাকে প্রশ্ন করে যে ওই ছেলেটি কে ছিল। উত্তরে রত্না বলে ফ্রেন্ড। তখন সেকার বলে যে সে কোনোভাবেই রত্নাকে বন্ধুত্ব করতে নিষেধ করছে না, তবে ছেলেটি স্কুল ড্রেস পরা না, সেই সাথে তাকে দেখে বোঝাই যাচ্ছে যে সে রত্না থেকে বেশ বড়। তাই সে রত্নাকে ভেবেচিন্তে বন্ধুত্ব করতে বলে। রত্না তখন তাকে একটা চিঠি দেয়। এই চিঠিটি স্কুলের তরফ থেকে দেওয়া হয়েছিল। আসলে বেশ কয়েক মাস আগে থেকেই স্কুলে রত্নার বেতন দেওয়া হয়নি, যে কারণে স্কুলের তরফ থেকে তা এই মাসের মধ্যেই পরিশোধ করতে বলা হয়েছে। যা দেখে সেকার বেশ চিন্তায় পড়ে যায়। বেশ কয়েক মাস ধরে তাদের হোটেলে তেমন একটা লোক আসছে না, যার ফলে তাদের ইনকামও বেশ পড়ে গিয়েছে। আজ তো আরো খারাপ অবস্থা। আজ সকাল থেকে একজন কাস্টমারও এই হোটেলে আসেনি। যে ব্যাপারটা দরজায় দাঁড়িয়ে সেকার দেখছিল, তার পাশে ছিল তার দোকানে কর্মরত এক মেয়ে রতিয়া। এমন সময় এক অদ্ভুত জিনিস আমরা লক্ষ্য করি। হোটেলের সামনে দিয়ে বিস্ম নামের একজন লোক যাচ্ছিল, যে কিনা হোটেলটিকে খুবই অপরিষ্কার নোংরা দেখতে পায়, যেটা আমরাও লক্ষ্য করি। এমনকি দরজার কাছে দাঁড়িয়ে থাকা সেকার অথবা রদিয়াকেও সে দেখতে পারছিল না। তবে রদিয়া তো তাকে দেখতে পায়, যে কারণে সে ছুটে যায় বিস্মর কাছে এবং তাকে বলতে থাকে হোটেলের ভেতরে আসার জন্য। এভাবেই ডেকে ঢুকে সে বিস্মকে ভেতরে নিয়ে আসে। ভেতরে এসে বিস্ম কিছুটা অবাক হয়ে যায়, কারণ বাইরে থেকে এটা যতটা নোংরা মনে হচ্ছিল, ভেতরে এসে এটা ততটাই পরিষ্কার মনে হচ্ছে। আর এই ব্যাপারটা সে সেকারকে বলেও। তবে সেকার এবং রদিয়া তার কথায় খুব একটা গুরুত্ব দেয় না এবং বিস্ম খুশি খুশি তার খাবার নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর আর কোনো কাস্টমারই হোটেলে আসে না। আশেপাশের সব হোটেলেই খাবার বিক্রি হচ্ছিল, শুধুমাত্র তাদের হোটেল বাদে। এই ব্যাপারটা নিয়ে সেকার চিন্তায় ছিল। সে ওই ভোগের দিকে লক্ষ্য করে যেটা ঠিক মতোই আছে। এমন সময় হঠাৎই বিস্ম তাদের হোটেলে ফিরে আসে এবং চিৎকার চেঁচামেচি করতে থাকে, কারণ সে একটু আগে যে খাবার কিনে নিয়ে গিয়েছে তা সম্পূর্ণরূপে নষ্ট। সেকার ওই খাবার হাতে নিয়ে হতবাক হয়ে যায়, কেননা সেটা পচে দুর্গন্ধ বের হচ্ছিল। যা দেখে সে তখনই বিস্মকে তার টাকা ফেরত দেয়। বিস্ম তো রেগে মেগে হোটেল থেকে বেরিয়ে যায়। তখন সেকার গিয়ে দেখতে পায় তাদের রান্না করা সব খাবারই পচে গিয়েছে। এমনকি 5 মিনিট আগে রান্না করা ভাত পর্যন্ত পচে গিয়েছে, যা এখনো পর্যন্ত গরম আছে। গরম ভাত তরকারি কিভাবে বাসি হয়ে যেতে পারে তারা কিছুই বুঝে উঠতে পারছিল না। তখনই এই হোটেলে ঝুলিয়ে রাখা এক বিশেষ বস্তুর দিকে সেকারের নজর যায় এবং সে রদিয়াকে নিয়ে এক স্থানের উদ্দেশ্যে রওনা দেয়। আমরা দেখতে পাই রদিয়াকে নিয়ে সেকার মূলত আম্বারের বাড়িতে এসেছিল। তবে বাড়ির সামনে আসতেই সেকার একটু অবাক হয়ে যায়, কেননা বাড়িটি দেখে মনে হচ্ছিল এই বাড়িতে কেউ মারা গিয়েছে। সেখানে এক মহিলার কাছ থেকে সেকার জানতে পারে আম্বার মারা গিয়েছে।
সে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল। আজ বিকালে মারা যাওয়ার আগে সে নাকি নিজ হাতেই নিজের মুখ ছিঁড়ে ফেলেছিল এবং অদ্ভুত রকমের চিৎকার চেঁচামেচি করছিল, যা শুনে রোদিয়াকে বাইরে দাঁড়িয়ে রেখে সেকার ভেতরে আম্বারের লাশের কাছে গিয়ে বসে। সে বসতেই ভেতরে থাকা দুজন মহিলা কিছু কাজের জন্য বাইরে চলে আসে। সেকার তখন সেখানে একা বসেছিল। হঠাৎ করেই লাশের এক নাক থেকে তুলা নিচে পড়ে যায়। সেকার সেটা তুলে তার নাকে দিতেই হঠাৎ করেই লাশটি চোখ এবং মুখ খুলে ফেলে, যা দেখে সেকার ভয় পেয়ে যায় এবং অন্যদেরকে ডাকতে থাকে। তবে কেউ না আসাতে সে ওই লাশের চোখ বন্ধ করতে যায়। সে ভয়ে ভয়ে কাছে এগোচ্ছিল। এমন সময় হঠাৎই লাশটি ছটফট করতে শুরু করে, যা দেখে সেকারও বাইরে থাকা ওই মহিলাদেরকে ডাকতে থাকে, তবে কেউই আসে না। এমন সময় লাশটির মুখ থেকে কালো পদার্থ বেরিয়ে আসে এবং তার সরাসরি গিয়ে লাগে সেকারের মুখে। সেকার চিৎকার করতে থাকলে সেখানে দুজন মহিলা আসে। সেকারের মুখের ওই কালো তরল পদার্থ দেখে তারাও অবাক হয়ে যায়। তবে লাশ তো ঠিকঠাক ছিল, যে কারণে তারা কিছুই বুঝে উঠতে পারছিল না। সেকার বাইরে এসে মুখ ধুতে থাকে। অন্যদিকে ওই সময় বাড়িতে একা বসে ভুতুরে মুভি দেখছিল ডোডি। এমন সময় হঠাৎই দরজায় নক হয়। ডোডি দেখতে যাচ্ছিল, তবে খেলনায় পা লেগে সে নিচে পড়ে যায়, ফলে চশমাটি তার খুলে যায়। সে ঝাপসা চোখে দেখতে পায় দরজাটি আপনা আপনি খুলে গিয়েছে এবং ভেতরে প্রবেশ করছে এক বিদঘুটে দেখতে মহিলা। তবে চশমা পরতেই সে ওই মহিলার স্থানে নিজের মাকে দেখতে পায়। তাই সে তার মায়ের কাছে যায় এবং কথা বলার চেষ্টা করে। তবে তার মা তার সাথে কোনো কথাই বলছিল না, বরং সে তো নিজের ঘরে গিয়ে বসে পড়ে। যে ব্যাপারটা দেখে ডোডি বেশ অবাক হয়। সে দরজা দিয়ে ওই ঘরের ভেতরে উকিঝুঁকি মারছিল। এমন সময় হঠাৎই তার মায়ের এক ভয়ঙ্কর রূপ তার সামনে চলে আসে এবং তাকে দরজাটি বন্ধ করে দিতে বলে, যা শুনে ডোডি দ্রুত দরজা বন্ধ করে দৌড়ে চলে আসে রত্নার কাছে। রত্না তখন ঘরের দরজা বন্ধ করে ব্রামের সাথে কথা বলছিল। ডোডির বারবার ধাক্কা দেওয়ায় সে দরজা খোলে এবং জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন ডোডি জানায় তাদের মা বাড়িতে এসেছে। তবে সে ডোডির সাথে কোনো রকম কথা না বলে ঘরে গিয়ে তাকে দরজা বন্ধ করে দিতে বলেছে। অথচ প্রতিদিন কাজ থেকে ফিরে এসে তার মা তাকে জড়িয়ে ধরে এবং তার কপালে কিস করে, যা শুনে রত্না বলে হতে পারে আজ মা অনেক বেশি ক্লান্ত। তবে ডোডির তো অন্য কিছু মনে হচ্ছিল। সে এখানে রত্নাকে বলতে যাবে, এমন সময় দরজায় আবারও নক হয়, যা শুনে ডোডি তখনই রত্নার পেছনে লুকিয়ে পড়ে। রত্না দরজা খুলতে যায়, যেখানে তার পেছন পেছন ডোডিও যায়। দরজা খুলতেই তারা দেখতে পায় তাদের সামনে দাঁড়িয়ে আছে তাদের মা সেকার, সেই সাথে রয়েছে রোদিয়া। ঘরে প্রবেশ করে প্রতিদিনের মতো সেকার আগে সালাম দেয় আর এরপর ডোডির কপালে কিস করে, যা দেখে ডোডি বেশ অবাক হয়ে যায়। রত্নাও তাকে বলতে থাকে যে তাদের মা তো এই মাত্র আসলো, তাহলে ডোডি কেন তখন মিথ্যা বলল। একথা বলে রত্না সেখান থেকে চলে যায়। ডোডি অবাক হয়ে ভাবতে থাকে যে তাহলে তখন কে এসেছিল। ওই রাতে ঘুমের মধ্যে সেকার ছটফট করতে থাকে। এভাবেই ছটফট করতে করতে তার ঘুম ভেঙে যায়। তখন তার ঘরে থাকা রেডিওটি আপনা আপনি চলতে আরম্ভ করে। সেকার সেটা বন্ধ করতে গেলে হঠাৎই তার সামনে থাকা আলমারির দরজা আপনা আপনি খুলে যায়। সেখান থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর দুটি হাত। মুহূর্তের মধ্যেই সেকারের কিছু একটা হয়ে যায়। তাকে দেখে মনে হচ্ছিল অদৃশ্য কেউ যেন তার গলা ধরে উপরে তুলে ধরেছে, যে কিনা পর মুহূর্তেই তাকে উপরে হাওয়ায় তুলে নিচে ফেলে দেয়। এই ভয়ানক স্বপ্ন দেখে সেকারের ঘুম ভেঙে যায়। হ্যাঁ, এতক্ষণ যাবৎ সেই স্বপ্ন দেখছিল। এখন পরদিন সকালে খুবই মনমরা হয়ে সেকার পৌঁছে যায় রত্নার স্কুলে। সে সেখানকার অথরিটিতে থাকা লোকটিকে প্রশ্ন করে যে সে আর একটা মাস সুযোগ পাবে কিনা তার মেয়ের সকল ফিস জমা দেওয়ার জন্য। তখন সব কাগজপাতি চেক করে লোকটি জানায় যে কালই তো তার মেয়ের সকল ফিস জমা দেওয়া হয়ে গিয়েছে, যা শুনে সেকার অবাক হয় এবং জানতে চায় যে কে এই টাকা জমা দিয়েছে। তখন লোকটি তাকে কাগজপাতি দেখায়, যেখানে গার্জিয়ানের স্থানে স্বাক্ষর ছিল দানির, যা দেখে সেকার তখনই দানিকে কল করে এবং জিজ্ঞাসা করে সে রত্নার ফিস জমা দিয়েছে কিনা। দানি হ্যাঁ বললে সেকার বলে সে আশা করছে দানি এই টাকাগুলো খারাপ পথে ইনকাম করেনি। একথা বলেই সেকার ফোন কেটে দেয়, অর্থাৎ সে এখনো পর্যন্ত দানিকে মাফ করতে পারেনি। এরপর সেকার চলে আসে নিজের হোটেলে। তবে পথে একজন মহিলার সাথে তার দেখা হয়,
যে কিনা তাকে জিজ্ঞাসা করে যে তার হোটেলটি বন্ধ কেন। যা শুনে শেকার বেশ অবাক হয়ে যায়। তখনই হোটেলের দৃশ্য আমরা দেখতে পাই যেখানে কাস্টমারে ভরা ছিল। এত বেশি অর্ডার আসছিল যে রাদিয়ারা সব সামলে পারছিল না। অথচ ওই মহিলা তো বলছে গত 2 দিন থেকে নাকি তাদের হোটেল বন্ধ। শেকার কিছুটা অবাক হয়ে গিয়ে পৌঁছায় নিজের হোটেলের সামনে, যেখানে গাড়ি থেকে নামতেই সে হতবাক হয়ে যায়, কারণ হোটেলের সামনে প্রচন্ড নোংরা ছিল, ময়লা আবর্জনা ফেলা ছিল, সেই সাথে ইঁদুর মরে পড়েছিল। সেই সাথে হোটেলের অবস্থা এতটাই খারাপ ছিল যে তার সামনে দিয়েও মানুষ যাওয়ার সময় নিজের নাক আটকে যাচ্ছিল, কেননা সেখানে প্রচন্ড দুর্গন্ধ ছিল। নাক ঢেকে শেকার ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করতেই সে আরো বেশি অবাক হয়ে যায়, কেননা ভেতরে কোনো মানুষ নয়, বরং অসংখ্য জিনেরা বসে খাবার খাচ্ছিল। আর পাগলের মতো রোদিয়ারা তাদের অর্ডার নিচ্ছিল এবং তাদেরকে খাবার সার্ভও করছিল। এমনকি রোদিয়া তো তাদের কাছ থেকে পাওয়া টাকা অর্থাৎ গাছের শুকনো পাতা এনে শেকারকে দেখায় এবং খুশিতে নাচতে থাকে এত টাকা ইনকাম হওয়ার জন্য। এরপর শেকার যখন রোদিয়ার হুঁশ ফিরিয়ে আনে তখন সে নিজেই হতবাক হয়ে যায়, কেননা হুঁশ ফেরার পর তারা ওই হোটেলে কাউকে দেখতে পারছিল না। এই সব ঘটনার কারণে শেকার ওই দিনই রোদিয়াকে সাথে নিয়ে পৌঁছে যায় একজন কবিরাজের কাছে। কবিরাজকে সে তার বিজনেসের ব্যাপারে জানায় যে তার এই হোটেলের ব্যবসা 3 মাস ধরে বেশ খারাপ যাচ্ছে, এখন তো কোনো কাস্টমারই আসছে না। তখন কবিরাজ একটি কাগজ দেয় তাকে এবং বলে নিজের জন্ম তারিখ সেই সাথে নিজের নাম লিখতে। এরপর ওই কবিরাজ কিছু তন্ত্রমন্ত্র করে, যার ফলে হঠাৎই শেকারের যেন কিছু একটা হয়ে যায়, যা দেখে কবিরাজ তাকে প্রশ্ন করে যে সে কে। তখন শেকার মাথা তোলে এবং তার চোখ পুরোপুরি লাল হয়ে যায়। সে কবিরাজকে জানায় তার নাম নিয়াঙ্গি। দূর থেকে এই দৃশ্য দেখে রোদিয়া ভয় পেয়ে যায়। তখন কবিরাজকে ওই নিয়াঙ্গি খুবই ভয়ানকভাবে বলে যে কবিরাজ যদি বাঁচতে চায় তাহলে সে যেন আর কোনো প্রশ্ন না করে। একথা বলেই সে কবিরাজকে ফেলে দেয়, যেখান থেকে কবিরাজ খুব কষ্টে নিজেকে ওঠায় এবং নিয়ঙ্গিকে বলে যে সে শুধুমাত্র এটুকুই জানতে চাইছিল, এবার যেন সে চলে যায়। আমরা বুঝতে পারি কবিরাজের ভীষণ কষ্ট হচ্ছিল। এদিকে শেকার স্বাভাবিক হয়ে যায়। তখন কবিরাজ তাকে জানায় যে তার ভেতরে এক খারাপ জিন রয়েছে যার নাম নিয়ঙ্গি। এই জিনটি তার করা অতীতের একটা ডিলের কারণে তার মধ্যে প্রবেশ করেছে। তবে যে কবিরাজ তার ভেতরে এই জিনকে প্রবেশ করিয়েছিল সে এর বদলে প্রতিনিয়ত ওই জিনকে কিছু অফারিং দিত, যেটা সে মারা যাওয়ার কারণে এখন আর জিনটি পাচ্ছে না। তাই শেকার যদি বাঁচতে চায় তাহলে তাকে ওই জিনকে অফারিং দিতে হবে, অথবা খুব বেশি দেরি হওয়ার আগেই তার ভেতর থেকে ওই জিনকে বের করতে হবে। শেকার তাকে এই ব্যাপারে সাহায্য করতে বললে কবিরাজ জানায় সে তাকে কোনো সাহায্য করতে পারবে না। যেহেতু ওই কবিরাজ বেঁচে নেই তাই তার কোনো শিষ্য থাকলে সে হয়তোবা তাকে সাহায্য করতে পারবে, অথবা এমন কেউ তাকে সাহায্য করতে পারবে যে কিনা ওই কবিরাজের থেকেও বেশি শক্তিশালী। কথা বলে সে শেকারকে তখনই তার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। তাই তো শেকার তখনই রোদিয়াকে নিয়ে পৌঁছে যায় মাক আম্বারের বাড়িতে। সে সেখানে পৌঁছে এমন কাউকে খুঁজছিল যে কিনা তাকে সাহায্য করতে পারবে। জানালা দিয়ে সে আম্বারের বাড়ির ভেতরে কাউকে একটা দেখতে পায়, তবে রোদিয়া কাউকেই দেখতে পায় না। তাই সে শেকারকে একা ভেতরে যেতে বলে এবং সে নিজে বাইরে দাঁড়িয়ে থাকে। শেকার দরজায় গিয়ে নক করে, তবে কেউই দরজা খোলে না। হতাশ হয়ে শেকার যখন ফিরে আসছিল তখন আপনা আপনি দরজাটি খুলে যায়। শেকার বাড়ির ভেতরে প্রবেশ করে, যেখানে কেউ আছে কিনা সে দেখছিল। এমন সময় আয়নায় আমরা তার পেছনে পর্দার আড়ালে এক অশুভ শক্তিকে দেখতে পাই, যে কিনা ধীরে ধীরে তার দিকে এগোচ্ছিল। শেকার নিজেও এটা অনুভব করতে পারে। পিছে ফিরতেই সে এমন কিছু দেখতে পায় যার জন্য সে জোরে চিৎকার করে ওঠে। তখনই দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা রত্নাকে দেখতে পাই, যে কিনা তার বয়ফ্রেন্ড ব্রামের সাথে তার হোস্টেলে গিয়েছিল। মূলত ব্রামের কিছু জিনিস নেওয়ার ছিল। ওই সময়টুকু রত্না বাইরেই দাঁড়িয়ে থাকতে চায়, তবে ব্রাম তাকে বুঝিয়ে শুনিয়ে ভেতরে নিয়ে যায়। ভেতরে গিয়ে রত্না তার অগোছালো ঘর দেখে সেটা গোছাতে শুরু করে, তবে ব্রামের উদ্দেশ্য তো খারাপ ছিল। সে এখানে রত্নার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, যার ফলে রত্না ভীষণ রেগে যায়। সে ব্রামকে একটি থাপ্পড় দিয়ে নিজের উপর থেকে সরিয়ে সেখান থেকে তক্ষুনি বেরিয়ে আসে। এরপর ওই দিন রাতের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে দরজায় বারবার নক হচ্ছিল, যা শুনে রত্না যায় দরজা খুলতে। সাথে ডোডিও ছিল।
এখানে রোদিয়া সেকারকে এগিয়ে দেওয়ার জন্য এসেছিল। সেকারকে এইভাবে স্তব্ধ দেখে ডোডি ভয় পেয়ে যায় এবং সে রত্নার পেছনে লুকিয়ে পড়ে। সেকারও এখানে তাদের দুজনের কারোর সাথে কথা না বলে বরং একাই ভেতরে চলে যায়, যেখানে ডোডি তার পেছন পেছন ওই ভয়ানক জিনটিকেও যেতে দেখতে পায়। তবে এই ব্যাপারে রত্নাকে বললেও সে কোনো গুরুত্ব দেয় না। এমন সময় হঠাৎই রত্না শুনতে পায় বাথরুম থেকে আওয়াজ আসছে, যেখানে সেকার বারবার বলছিল যে পুড়ে যাচ্ছে। যা শুনে রত্না সেদিকে এগিয়ে যায়। আমরা দেখতে পাই সেকারের পেছনে দাঁড়িয়ে আছে ওই জিন এবং সেকার নিজের মাথার উপর পানি ঢালছে, যা দেখে ওই জিন চিৎকার করছে। তবে রত্না ওই জিনকে দেখতে পায় না। সে তার মায়ের কাছে যেতেই লক্ষ্য করে যে তার মায়ের পুরো শরীরে পোড়া দাগ হয়ে গিয়েছে, যেন তার ত্বক ভেতর থেকে পুড়ে যাচ্ছে। যা দেখে সে ডোডিকে দ্রুত তোয়ালে আনতে বলে। যা শুনে ডোডি তোয়ালে আনতে তো যায়, তবে পেছন থেকে তোয়ালেটা কেউ যেন ধরে রেখেছিল। ডোডি পেছনে তাকাতেই ওই ভয়ানক জিনকে দেখতে পায় এবং দৌড়ে তার বোনের কাছে আসতে যায়, যেখানে রত্নার সাথে তার ধাক্কা লাগে। রত্না তোয়ালেটা নিয়ে তার মাকে পেঁচিয়ে দেয় আর এরপর তাকে নিয়ে যায় ঘরে। সেখানে রত্না সেকারের পোড়া স্থানে মলম লাগিয়ে দেয় আর এরপর তাকে খাবার খাওয়ার জন্য জোর করতে থাকে। তবে একবার খাবার মুখে নিতেই সে কালো কালো বমি করতে থাকে, যা দেখে রত্না অনেক বেশি চিন্তায় পড়ে যায় এবং ডডিকে বলে দ্রুত উপর থেকে তার ফোন এনে দিতে, যাতে করে সে সাহায্য চাইতে পারে। তবে ডডি তো একা যাওয়ার সাহসই পাচ্ছিল না, যে কারণে রত্না নিজেই যায় ফোন নিতে। সে প্রথমেই ফোন দেয় তার ভাই দানিকে, যে কিনা তখন ঈশান নামাজ আদায় করছিল, যে কারণে সে তখন রত্নার ফোন ধরতে পারে না। ফলে অসহায় রত্না কি করবে তা বুঝে উঠতে পারছিল না। একদিকে মা বারবার কালো বমি করছিল, অন্যদিকে ডোডি জ্বরে কাঁপাচ্ছিল। এই পরিস্থিতিতে রত্না একেবারেই অসহায় হয়ে পড়ে। আমরা ওই মুহূর্তে এই সব কিছুর পেছনে দায়ী জিনকেও সেখানে দেখতে পাই। এরই মধ্যে হঠাৎ করে রত্নার কাছে কল আসে দানির। ফোনে রত্নাকে কাঁদতে দেখে দানি জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে। উত্তরে রত্না বাড়ির সকল পরিস্থিতি তাকে খুলে বলে, যা শোনা মাত্রই দানি তাকে বলে সে যেন এখনই বেরিয়ে যায় এবং রোদিয়া আন্টিকে ডেকে আনে। ততক্ষণে দানিও সেখানে পৌঁছে যাবে। এরকমটিই হয়। রোদিয়াকে রত্না ডেকে আনে এবং দানিও ততক্ষণে পৌঁছে যায়। তিনজনে মিলে ঘরে প্রবেশ করেই অবাক হয়ে যায়, কারণ ঘরের কোথাও তাদের মা অথবা ডোডি কেউই নেই। দানির মনে হয় তারা হয়তো বা উপরে থাকতে পারে, তাই তারা খুঁজতে যেতে চাইছিল। এমন সময় ওয়াশরুম থেকে আওয়াজ আসতে থাকে। সেদিকে এগিয়ে যেতেই তারা অবাক হয়ে যায়, কেননা তাদের মা তখন পুরোপুরিভাবে ওই জিনের বশে ছিল এবং জ্বরে আক্রান্ত ডোডিকে এই ঠান্ডায় গোসল করাচ্ছিল। একথা বলতে বলতে যে তার শরীর গরম, তাকে গোসল করাতে হবে। তাকে কোনো মতে সামলে তারা ঘরে নিয়ে যায়। পরদিন সকালেও তার অবস্থা বেশ খারাপ ছিল। সেকার কারোর সাথেই কথা বলছিল না। রত্না দানিকে বাড়িতে ফিরে আসার জন্য ধন্যবাদ জানায়। তখন দানি বরং তার কাছে ক্ষমা চায় যে তাদেরকে একা ফেলে যাওয়ার জন্য। এরপর সে বাইরে চলে যায় তাদের জন্য খাবার আনতে। ওই সময় রত্না এবং ডোডি তার মায়ের কাছে বসেছিল। এমন সময় রত্নার ফোনে বারবার ব্রামের মেসেজ আসে। রত্না দেখতে পায় সেখানে ব্রাম লিখেছে যে সে তার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, যে কারণে রত্না বাধ্য হয়ে ডোডিকে একা রেখে বাইরে আসে ব্রামের সাথে কথা বলতে। ব্রাম এখানে বারবার তার কাছে ক্ষমা চাইছিল। রত্না বলে যে সে তাকে ক্ষমা করে দিয়েছে, তবে সে ব্রামের সাথে কোনো রকম সম্পর্কে থাকতে চায় না। যা শুনে ব্রাম এবার রেগে যায়। সে রত্নাকে বলে যে সে যদি তার সাথে কোনো রকম সম্পর্ক না রাখে তাহলে সে তার এবং রত্নার এই ছবিটি তার মাকে দেখাবে। যা শুনে রত্না কিছুটা ঘাবড়ে যায় এবং তাকে ছবিটি ডিলিট করে দিতে বলে। ব্রাম সেটা তো করেই না, বরং সে সেখানেই রত্নার সাথে খারাপ কিছু করার চেষ্টা করতে থাকে। তবে সঠিক সময় সেখানে রত্নার বড় ভাই দানি চলে আসে এবং ব্রামের এই সাহস দেখে তাকে মারতে শুরু করে। ব্রাম তাকে থামায় এবং জানায় যে সে রত্নার বয়ফ্রেন্ড। যা শুনে দানি রত্নার দিকে তাকায়। রত্নাও মাথা নিচু করে থাকে, যা দেখে দানি বুঝতে পারে ব্রাম সত্যি কথা বলছে। তখন সে ব্রামকে বলে যে সে কখনোই চায় না তার বোন ব্রামের মতো কোনো বাজে ছেলের সাথে কোনো সম্পর্কে থাকুক। একথা বলার সাথে সাথেই রত্না বলে ওঠে যে তাদের সম্পর্ক ভেঙে গিয়েছে। যা শুনে দানি ব্রামকে তার বোনের আশেপাশে ঘেঁষতেও মানা করে। ওই দিন রাতের দিকে সেকারের কিছুটা জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই সে প্রথমে যে প্রশ্নটি করে সেটা হলো দানি বাড়িতে ফিরেছে কিনা। দানি সেখানে তার হাত ধরলে সে বলতে থাকে যে তার বাবার মৃত্যুর পর সেকার অনেক বেশি অসহায় হয়ে পড়েছিল। দানি এবং রত্নার দায়িত্ব তো তার উপর ছিলই, সেই সাথে ডোডিও তার পেটে ছিল। তখন তাদের আর্থিক অবস্থাও একদমই ভালো ছিল না।
এমন পরিস্থিতিতে সেকার পথভ্রষ্ট হয়ে যায়। সে একজন কবিরাজের সাহায্য নেয় এবং নিজের ভেতরে এক শয়তান জিনকে প্রবেশ করায়, যার বদলে ওই জিন তার ব্যবসাতে অনেক উন্নতি আনে। যেখান থেকে পাওয়া টাকা দিয়ে তার জন্য তাদের 3 ভাই বোনকে বড় করা কিছুটা সহজ হয়ে গিয়েছিল। সে শুধুমাত্র চাইতো তারা 3 ভাই বোন যেন সফল হয়, যাতে করে তারা কখনোই সেকারের মতো পথভ্রষ্ট না হয়, যার ফল সে এখন পাচ্ছে। সে জানতো তার সাথে কি হতে চলেছিল, যে কারণে সে বলে যে সে দানিকে, রত্নাকে এবং ডোরিকে ভালোবাসে। একথা শুনতেই তারা 3 ভাই বোন অঝরে কাঁদতে শুরু করে। দানিও এখানে তার কাছে ক্ষমা চায় তাকে না বুঝে তার থেকে দূরে সরে যাওয়ার জন্য। এমন সময় ডোরি হঠাৎই লক্ষ্য করে যে ঘরের দরজা আপনা আপনি একটুখানি মেলে গিয়েছে এবং সামনে থেকে হেঁটে আসছে ওই জিন, যা দেখে সে এই ব্যাপারে দানিকে বলে। তখন দানি উঠে চলে যায় বাইরে কি আছে তা দেখার জন্য। সে বাইরে বের হতেই আপনা আপনি দরজাটি তার সামনেই বন্ধ হয়ে যায়। তখনই হঠাৎ করে শিকারের কিছু একটা হয়ে যায়, তার মধ্যে ওই জিন প্রবেশ করে। সে রত্নাকে ধাক্কা দিয়ে সরিয়ে নিচে নেমে আসে। যেখানে রত্না তাকে ধরতে আসলে সে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর এরপর সে অদ্ভুত সব আচরণ করতে থাকে। তার শরীর নাকি জ্বলে যাচ্ছিল। একথা বলতে বলতে সে সামনে থাকা জানালার কাছে নিজের মাথা মারে। ছোট্ট ডোরি এখানে ওই জিনকে উদ্দেশ্য করে বলে তার মায়ের শরীর থেকে বের হয়ে আসার জন্য। এদিকে দানি তখনও পর্যন্ত চেষ্টা করছিল দরজা খুলে ভেতরে প্রবেশ করার। শেষমেশ সে দরজায় ধাক্কা দিয়ে ভেঙে কোনো মতে ভেতরে প্রবেশ করে, যেখানে ইতিমধ্যে সেকার ওই কাচের সাথে নিজের মাথা আঘাত করে অনেকটা কেটে ফেলেছিল। সেই সাথে কাচের ভাঙা অংশ দিয়ে সে নিজের হাতেও আঘাত করতে শুরু করে এবং মুহূর্তের মধ্যেই ওই কাচ নিয়ে হামলে পড়ে রত্নার উপর। দানি তখন কোনো মতে রত্না এবং ডোরিকে নিয়ে ওই ঘর থেকে বেরিয়ে আসে এবং ঘরের দরজা বন্ধ করে দেয়। তবে ততক্ষণে অলরেডি রত্নার পা কেটে গিয়েছিল। মায়ের দেওয়া এই আঘাত দেখে রত্না ভীষণ কাঁদতে থাকে। ওই রাতটা এভাবেই কেটে যায়। পরদিন সকালে দানি সহ তারা 3 ভাই বোন আস্তে আস্তে করে ওই ঘরের দরজা খোলে এবং দেখতে পায় তাদের মা এক কোণে বসে কাতরাচ্ছে। দানি এবং রত্না মিলে প্রথমে তাদের মায়ের সেবা করে, আর এরপর ওই ঘরেই নামাজে দাঁড়ায়। তবে এই ব্যাপারটা ওই জিনের সহ্য হয় না, তাই তো সে তখনই চিৎকার করতে আরম্ভ করে এবং বলতে থাকে তাকে খাবার খাওয়ানোর জন্য, যার ফলে নামাজ ছেড়ে তাদের 3 ভাই বোনকে তার কাছে ছুটে আসতে হয়। তাকে কোনোভাবেই শান্ত করা সম্ভব হচ্ছিল না, যার ফলে রত্না একটি দড়ি নিয়ে আসে এবং 2 ভাই বোন মিলে তাকে বেঁধে ফেলে। মাকে বাধা ছাড়া তাদের কাছে আর কোনো উপায়ই ছিল না। ওই রাতে তাদের বাড়িতে দোয়া অনুষ্ঠান রাখা হয়, যেখানে মসজিদের ইমাম সহ বেশ কয়েকজন লোক এসেছিল। তারা একত্র হয়ে কোরআন শরীফ পড়তে আরম্ভ করে। তখনই হঠাৎ করে শিকারের মধ্যে থাকা ওই জিন ছটফট করতে থাকে এবং চিৎকার করে তাদেরকে থামতে বলে, যেন এই কোরআনের তেলাওয়াত সে কোনো মতেই সহ্য করতে পারছিল না। তবে সেখানে থাকা ইমাম তাদের সবাইকে নিজেদের তেলাওয়াত চালিয়ে যেতে বলে। এমন সময় হঠাৎই ওই জিন বলতে থাকে যে তাদের এই তেলাওয়াত কোনো কাজে আসবে না, তারা দেরি করে ফেলেছে, এখন আর কোনো দোয়া কালামে কাজ হবে না। একথা শুনে ইমাম বেশ অবাক হয়। সে নিজেই সামনের দিকে এগিয়ে আসে এবং দোয়া পড়তে থাকে। তবে এই জিন এতটাই শক্তিশালী ছিল যে সে ওই ইমামকে উঁচু করে ফেলে এবং তার গায়ে হাত না দিয়ে তাকে দেওয়ালের সাথে আঘাত করে মেরে ফেলে। এই সব কিছু সকলের চোখের সামনে ঘটেছিল, যে কারণে সকলে ভীষণ ভয় পেয়ে যায়। সেই সাথে হতাশ হয়ে পড়ে দানি। ঘর থেকে বেরিয়ে ঘরের দরজা আটকে সে ভাই বোনকে জড়িয়ে ধরে। ওই রাতটাও তাদের নির্ঘুমভাবে কেটে যায়। 3 জন মায়ের ঘরের বাইরে বসে মায়ের চিৎকার কান্না শুনতে থাকে। তবে তারা এতটাই অসহায় ছিল যে তারা মায়ের ঘরের দরজা পর্যন্ত খুলতে পারে না। এমন সময় দানির ফোনে কল আসে। রোদিয়া তাকে বলে সে একজন ভালো লোকের খোঁজ পেয়েছে, যার নাম কিয়াই বাগজা। সে তাদেরকে সাহায্য করতে পারবে। ভোরবেলা সে তাদের বাড়িতে যাবে এবং একসাথে সেকারকে নিয়ে রওনা দেবে। পরদিন ভোরের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে রোদিয়া রেডি হয়ে বাড়ি থেকে বের হচ্ছিল। এমন সময় হঠাৎই তার সামনে এসে দাঁড়ায় ওই ভয়ঙ্কর জিন, যে কিনা তাকে ভয় দেখাতেই সে দৌড়ে নিজের ঘরে ঢুকে যায়। অর্থাৎ ওই জিন তাকে আটকানোর চেষ্টা করছিল। শুধুমাত্র আটকানোই নয়, বরং ওই জিন তো তাকে সেখানে মেরেও ফেলে, যে কারণে সকাল হয়ে যাওয়ার পরও সে আর শিকারদের বাড়িতে পৌঁছায় না। এদিকে শিকারকে নিয়ে রওনা দেওয়ার জন্য দানিরা পুরোপুরি তৈরি ছিল। তবে অনেকটা বেলা হয়ে যাওয়ার পরও রোদিয়া আসে না, যে কারণে দানি তখনই দায়াতকে নিয়ে রওনা দেয় রোদিয়ার বাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে সে জানতে পারে রোদিয়ার মৃত্যুর ব্যাপারে,
যেটা জেনে সে অনেকটা ভেঙে পড়ে, কেননা তাদের কাছে বাগজার ঠিকানা ছিল না। সে কিভাবে এখন তার মাকে বাঁচাবে? এমন সময় রদিয়ার এক বান্ধবী তাদের সাথে কথা বলে এবং জানায় রদিয়ার মৃত্যুর পর তার পকেটে একটা কাগজ পাওয়া গিয়েছে, যেখানে ওই লোকের ঠিকানা লেখা ছিল। আর ওই ঠিকানা ছিল উজাং গ্রামে। যেটা জানার পর তারা তখনই ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। তবে গ্রাম যেখান থেকে শুরু হচ্ছিল সেখানে জঙ্গল ছিল, যার ফলে তাদের গাড়ি আর সামনের দিকে এগোতে পারে না। ফলে তাদের পায়ে হেঁটেই সামনের দিকে এগোতে হয়। এভাবেই হাঁটতে হাঁটতে মাগরিবের ওয়াক্ত হয়ে যায়। তখন তাদের মধ্য থেকে একজন বলে এখানে থেমে তাদের আগে নামাজ আদায় করে নেওয়া উচিত, তা না হলে হয়তোবা আল্লাহর কাছ থেকেও তারা কোনো সাহায্য পাবে না। এই জঙ্গলের মাঝে আগন্তুকদের জন্য নামাজের একটা স্থান ছিল, সেখানে গিয়েই তারা নামাজ আদায় করতে শুরু করে। শেষের রাকাতে রুকুতে গিয়ে ডোডি দেখতে পায় পেছনে তার মায়ের ওপর ওই জিনটি রয়েছে, যা দেখে ডোডি ভীষণ ভয় পেয়ে যায়। ভয়ে সে সেজদা থেকে উঠতে চায় না। নামাজ শেষ করে দানি তাকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে। এমন সময় পেছন থেকে রত্না চিৎকার করে ওঠে, কারণ তাদের মা সেখানে ছিল না, যা দেখে তারা সকলে ভীষণ চিন্তায় পড়ে যায়। রত্না এবং ডোরিকে সেখানেই অপেক্ষা করতে বলে দানি বাকিদেরকে নিয়ে চলে যায় তাদের মাকে খুঁজতে। তারা চারজন দুজন দুজন করে দুদলে ভাগ হয়ে যায় এবং আশেপাশের জঙ্গলে সেকারকে খুঁজতে থাকে। দানি এবং দায়াত একসাথে ছিল। এদিকে অন্য দুইজনের ওপর হামলা করে সেকার। জিনের আসরে থাকা সেকার এখানে বাকি দুজনকে মেরে ফেলে, যাদের চিৎকার শুনে সেখানে দৌড়ে আসে দায়াত এবং দানি। তারা সেখানে এসে বাকি দুজনের অবস্থা দেখে বেশ কষ্ট পায়। দানি একটি লাশের কাছে বসে দোয়া দরুদ পড়ছিল। এমন সময় দায়াতের ওপরও হামলা করে সেকার। সেকার দায়াতকে সেখান থেকে তুলে নিয়ে যায়, যা দেখে দানি ভীষণ ভয় পেয়ে যায়। সে চিৎকার করে দায়াতকে ডাকছিল। এমন সময় সে দায়াতকে কিছুটা সামনেই পড়ে থাকতে দেখতে পায়, যার অবস্থা বেশ খারাপ ছিল। দায়াত এখানে দানির সামনে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নিজের এত ভালো বন্ধুকে হারিয়ে দানি চিৎকার করে কাঁদতে থাকে। অন্যদিকে ওই সময় আমরা দেখতে পাই জিনে আসর করা সেকার পৌঁছে গিয়েছিল রত্না এবং ডোরির কাছে। সে মাথা নিচে করে থাকায় তারা সেকারের মুখ দেখতে পায় না এবং তার সাথে কথা বলার জন্য আস্তে আস্তে করে এগিয়ে আসে। এমন সময় সেকার নিজের মাথা উঁচু করে এবং রত্নারা ভয়ে দৌড়াতে শুরু করে। সেকার তখন খুবই ভয়ঙ্কর ভাবে তাদের পিছু করছিল। একটা সময় ডোরি নিচে পড়ে যায়, যার ফলে ওই জিন তখন ডোরির পা ধরে টানতে থাকে। এমন সময় সেখানে চলে আসে দানি। সে সেকারকে আটকাতে আসলে সেকার উল্টে তার উপরে আক্রমণ করে, তার গলা চেপে ধরে। সে চেষ্টা করছিল নিজেকে ছাড়ানোর, কিন্তু সম্ভব হচ্ছিল না। এমন সময় সেকারের উপর একটি লাঠি দিয়ে বাড়ি দেয় পেছন থেকে বাগজা, যার সাথে দেখা করার জন্য তারা এখানে এসেছিল। লোকটি এখানে তার সাথে করে তাদেরকে বাড়িতে নিয়ে যায়, যেখানে সে ওই তিন ভাই বোনকে উদ্দেশ্য করে বলে যে এই শরীর তো তাদের মায়ের, কিন্তু এর ভেতরে থাকা আত্মা তার মায়ের নয়। একথা বলে সে তিন ভাই বোনকে কিছু পানি দেয়, যা চোখে দিতেই তারা ওই জিনের আসল রূপ দেখতে পায়। এটা দেখা মাত্রই তারা তিনজনই ভীষণ ভয় পেয়ে যায়। তখন ওই লোকটি জানায় যে তাদের দ্রুত সময়ের মধ্যে তাদের মায়ের ভেতর থেকে ওই জিনকে বের করতে হবে, যার জন্য তার একটি ডাবের পানি লাগবে। যে ডাব গাছে মাত্র একটাই ফল থাকবে, সেই ডাব গাছ থেকেই ওই ফলটি নিয়ে আসতে হবে। সেই সাথে ওই মৃত কবিরাজের কবরের মাটি আনতে হবে, যে কবিরাজ তার মায়ের উপর এই কালো জাদু করেছিল, অর্থাৎ মাক আম্বারের। এই কাজের দায়িত্ব সে দানিকে দেয়। এদিকে রত্নার মাধ্যমে দানি মাক আম্বারের ব্যাপারে জানতে পারে এবং তখনই তাদেরকে সেখানে রেখে রওনা দেয়। তবে সে যাওয়ার আগে বাগজা তাকে একটি বিশেষ পানি দেয়, যেটা সে তখন ব্যবহার করবে যখন কোনো জিন অথবা কেউ তাকে তার এই কাজে বাধা দিবে। এখন একদিকে বাগজার কাছে বসে রত্না এবং ডোরি দোয়া কালাম পড়তে থাকে। অন্যদিকে দানি গিয়ে পৌঁছায় আম্বারের বাড়ির সামনে, যেখান থেকে দুজন লোকের কাছ থেকে সে জানতে পারে কোন গোরস্থানে আম্বারকে কবর দেওয়া হয়েছে। এরপর সে ওই গোরস্থানে যায়, যেখানে এতগুলো কবরের মধ্য থেকে একটা কবরের নেম প্লেটই সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল। কাপড় সরাতেই দানি দেখতে পাই এটাই আম্বারের কবর, তাই সে সেটার উপর থেকে মাটি নেওয়ার চেষ্টা করে। তবে কেউ একজন চিৎকার করে বলতে থাকে এই মাটি না নিতে, এই মাটি নিলে সে নিজেই বিপদে পড়বে। এমন সময় হঠাৎই দানির শরীর যেন ভারী হয়ে আসে। সে কিছুতেই ওই মাটি উঁচু করতে পারছিল না। পর মুহূর্তেই ওই পুরো কবরের মাটিতে যেন পোকাতে ভরে যায়।
তবুও দানি অনেক বেশি চেষ্টা করছিল মাটিগুলো দুহাত ভরে ওঠানোর, কিন্তু সে কিছুতেই পারছিল না। এমন সময় অসংখ্য পচঙে তাকে ঘিরে ফেলে এবং তারা তার উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসতে থাকে। এমন ভয়ানক পরিস্থিতি দেখে দানির বাগচার দেওয়া ওই পানির কথা মনে পড়ে যায়। সেটা কবরের ওপর ছিটাতেই সবকিছু স্বাভাবিক হয়ে যায়। কবরের মাটিও সে তুলতে পারে। সেটা নেওয়ার পর সে এবার এমন নারকেল গাছ খুঁজছিল যেখানে একটাই মাত্র ডাব ধরেছে, কিন্তু সে কোথাও এটা পাচ্ছিল না, যার ফলে সে হতাশ হয়ে পড়ে এবং সেখানেই বসে কাঁদতে আরম্ভ করে। এমন সময় তার মায়ের আত্মা তার কাছে আসে, যাকে দেখে দানি অবাক হয়ে যায়। তার মা সোজা হাঁটতে থাকে এবং সেও তার মাকে অনুসরণ করতে থাকে। সে দানিকে নিয়ে যায় এমন একটা নারকেল গাছের সামনে যেখানে একটাই মাত্র ডাব ধরেছিল, যা দেখে দানি বুঝতে পারে তার মায়ের আত্মা এসেছিল তাকে সাহায্য করতে। অন্যদিকে যেহেতু তার মায়ের শরীরে এখন আর তার আত্মা ছিল না, তাই তার শরীরে জেগে ওঠে ওই জিন, যে কিনা মুহূর্তের মধ্যেই নিজের বাঁধন খুলে ফেলে। পরিস্থিতি ভয়ানক হয়ে উঠেছে বুঝতে পেরে বাগচা দুই ভাই বোনকে পিছে সরে যেতে বলে এবং সে নিজের মতো করে পরিস্থিতি সামলাতে চায়। তবে সেকারের মধ্যে থাকা ওই জিন তাকে মাঝখানে আসতে নিষেধ করে, না হলে তাকেও মরতে হবে। তবে বাগচা এতটাও দুর্বল ছিল না। সে এখানে তার ওই অলৌকিক লাঠির দ্বারা সেকারকে আঘাত করে দূরে ফেলে দেয়। তবে ওই জিন প্রচন্ড শক্তিশালী ছিল, ওই লাঠি দিয়ে তাকে দমন করা সম্ভব ছিল না। সে উল্টে বাগচাকেই লাথি মারে, আর এরপর তাদের দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ফাইট হয়, যেখানে জিনটি বাগচাকে বেশ আহত করে ফেলে। বাগচার হাতে তখন একটি পবিত্র ছুরি ছিল, যেখানে আল্লাহর নাম খোদাই করা ছিল। তবে এটা দিয়ে সে কোনোভাবেই ওই জিনকে আঘাত করতে পারছিল না। এভাবেই লড়াইয়ের এক পর্যায়ে সেকার বাইরে গিয়ে পড়ে। এই জিনটি শক্তিশালী হওয়ার সাথে সাথে এত বেশি চালাক ছিল যে সেখানে হার মেনে নেওয়ার সে অভিনয় করতে থাকে। যখন আস্তে আস্তে করে বাগচা তার কাছে গিয়ে পৌঁছায়, তখনই সে বাগচার উপর হামলা করে এবং বাগচাকে অনেক বেশি আহত করে ভেতরে চলে আসে রত্না এবং ডোডির কাছে। সেখানে রত্নার উপর ওই ছুরি দিয়ে আঘাত করতেই যাচ্ছিল, এমন সময় ডোডি চিৎকার করে তাকে মা বলে ডেকে ওঠে। সে তার মাকে বলে যে সে তাকে প্রচন্ড ভালোবাসে। তার মা কি তাদেরকে ভালোবাসে না? ছোট ছেলেকে একথা বলে কাঁদতে দেখে সেকারও যেন নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ আনতে শুরু করে। সে ডোডির সামনে বসে কাঁদতে আরম্ভ করে। ডোডিও কাঁদতে থাকে এবং তার মাকে ডাকতে থাকে। এমন সময় হঠাৎই আবারও সেকারের কিছু একটা হয়ে যায়। আমরা বুঝতে পারি ওই জিন তার উপর ভর করার চেষ্টা করছিল, যার ফলে সে উঠে দাঁড়ায় এবং কাঁপতে থাকে। এক সময় সে সেকারের শরীরে আবারও আসর করে এবং রত্নার মাকে বারবার থামতে বলে, যা শুনে সেকারও চেষ্টা করতে থাকে ওই জিনকে থামানোর, কিন্তু জিন প্রচন্ড শক্তিশালী ছিল। সে দানির উপর হামলা করতেই যাচ্ছিল, এমন সময় বাগচা পেছন থেকে ওই ডাবের পানি তার উপর ছড়িয়ে দেয়। দোয়া পড়া পবিত্র পানি হওয়ার কারণে ওই জিনের শক্তি বেশ কমে যায়, ফলে সেকার আবারও তার আগের জায়গায় চলে আসে, যেখানে বাগচা বেশ কয়েকজন লোককে ডেকে এনেছিল। সে এখানে তাদের তিন ভাই বোনকে বলে এই ডাবের পানি নিয়ে আস্তে আস্তে করে তাদের মায়ের শরীরে সর্বস্থানে মালিশ করে দিতে। এদিকে সে বাকিদেরকে নিয়ে দোয়া কালাম পড়তে থাকে। কোরআনের আয়াত দ্বারা রুকিয়ার মাধ্যমে তারা সেকারকে সুস্থ করতে চাইছিল, তবে তার জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল। সেকারের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তার শরীরে তার আত্মা ফিরে আসলেও তাকে বাঁচানো সম্ভব ছিল না, যে ব্যাপারটা বাগচাও বুঝতে পারে। তাই সেকার পানি খেতে চাইলে সে তার সন্তানদেরকে তাকে পানি খাওয়াতে বলে। এরপর সেকার তার সন্তানদের উদ্দেশ্য করে তাদের কাছে ক্ষমা চায়, পথভ্রষ্ট হয়ে এত বড় বিপদ সৃষ্টি করার জন্য। সেই সাথে সে দানিকে বলে তার ভাই বোনদের খেয়াল রাখতে। দানি তখন কাঁদতে কাঁদতে বলে সে কখনোই বাড়ি ছেড়ে যাবে না, সে তার মায়ের সব কথা শুনবে, সে আবারও দরকার হয় পড়াশোনা করবে, শুধুমাত্র তার মা যেন তাদেরকে ছেড়ে না যায়। যা শুনে তার মা কাঁদতে থাকে এবং বলে দানি যেটা চায় সে যেন সেটা করে, শুধুমাত্র ক্ষতি হবে না। এছাড়া সে যেন সব সময় তার ভাই বোনদের সাথে ভালো ব্যবহার করে। একথা বলে সে চুপ হয়ে যায়। তখন বাগচা দানিকে বলে সে যেন তার মাকে সাহায্য করে কালিমায়ে শাহাদাত পড়ার জন্য। এর মানে দানি জানতো, তবুও সে নিজের মনকে শক্ত করে তার মাকে কালেমায়ে শাহাদাত পড়ায়। আর কলেমা পাঠ করা মাত্রই সেকার মারা যায়, যা দেখে তিন ভাই বোন মায়ের লাশ ধরে কান্নায় ভেঙে পড়ে।
দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা কয়েক মাস পরের দৃশ্য দেখতে পাই, যেখানে এখন সেকারের হোটেলটি পরিচালনা করছিল রত্না এবং দানি। তাদের হোটেলের অবস্থা বেশ রমরমা ছিল। ওই দিন ডোডিও সেখানেই বসে হোমওয়ার্ক করছিল। এমন সময় একজন কাস্টমার তার খাবার চাওয়ায় দানি রত্নাকে ডেকে জিজ্ঞাসা করে যে তার খাবার রান্না কত দূর। তবে রত্না কোনো উত্তর দেয় না। আর এরপর যখনই সে পিছে ফিরে তাকায়, আমরা দেখতে পাই তার চোখ ঠিক সেই রকম সাদা এবং লালের সংমিশ্রণ হয়ে গিয়েছে যেরকমটি প্রথম দিকে সেকারের ছিল। এর মানে দুটো। প্রথমত, রত্নাও হয়তোবা সেকারের মতোই এই ব্যবসায় সফলতা পাওয়ার জন্য অথবা দারিদ্রতা দূর করার জন্য জিনের সাথে ডিল করেছে এবং নিজের শরীরে কোনো জিনকে আশ্রয় দিয়েছে, যে কারণে হোটেলের অবস্থা এতটা রমরমা। অথবা হতে পারে নিয়াঙ্গে জিনটি আবারও ফিরে এসেছে। এতদিন যাবৎ সেকারের শরীরে বন্দী থাকার কারণে প্রতিশোধ নেওয়ার জন্য সে সেকারের ছেলে মেয়ের ওপর এখন হামলা করবে। যদি ভবিষ্যতে কখনো এই মুভির দ্বিতীয় পার্ট বের হয়, তাহলেই একমাত্র আমাদের এই প্রশ্নের উত্তর পাব।